রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা গ্রুপ 2 মৌলগুলোর বিভিন্ন যৌগ নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা গ্রুপ 2 এর মৌলগুলোর বিভিন্ন ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম নিয়ে কথা বলেছি। আজকে ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে কথা বলবো। গ্রুপ 2 যে মৌলগুলো আছে, গ্রুপ 2 মৌলের যৌগসমূহ। আর এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে এদের একটা সাধারণ ধারণা যদি আমরা তৈরি করে নিই, তাহলে আমরা দেখব যে গ্রুপ 2 মৌলগুলো যে আছে, এই মৌলগুলি প্রধানত আয়নীয় যৌগ গঠন করে। তবে এদের যৌগের আয়নীয় ধর্ম গ্রুপ 1 যে মৌলগুলো আছে, গ্রুপ 1 মৌলের যৌগ অপেক্ষা কম। কারণ কি? কারণ এদের আকার ছোট, কেন্দ্রে চার্জ বেশি। এই দুটোকে টার্গেট করে আজকের আলোচনাটা আমরা করব। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে গ্রুপ 2 মৌলগুলোর যৌগগুলো যে বিভিন্ন ধরনের যৌগ, যেমন কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড, সালফেট, অক্সাইড, এই যে বিভিন্ন ধরনের যৌগগুলো গ্রুপ 2 মৌলগুলো তৈরি করে, সেই যৌগগুলোর রাসায়নিক প্রকৃতিটা কীরূপ, তাদের বৈশিষ্ট্য কীরূপ, সেই বিষয়টা আলোচনা যখন আমরা করব, তখন এই জিনিসটাকে আমরা সামনে রাখবো। অন্তত এই কথাটা আমরা মনে রাখার চেষ্টা করবো যে এরা মূলত আয়নীয় যৌগ তৈরি করে। আর এই যৌগগুলোর যে আয়নীয় ধর্ম, সেটা গ্রুপ 1 অপেক্ষা তুলনামূলক কম হয়। কম হওয়ার কারণ হলো এদের আকার ছোট আর কেন্দ্রের চার্জ বেশি। ফলে মূলত এরা আয়নীয় যৌগ তৈরি করে। এই সমস্ত যৌগেরই বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথম যেটা আমরা দেখব, এদের অক্সাইড সমূহ। গ্রুপ 2 মৌলগুলো যে যৌগগুলো আছে, সেই যৌগের অক্সাইড সমূহ। তারা বিভিন্ন ধরনের যে অক্সাইডগুলো আমরা যদি একটু লিখে রাখি, বেরিলিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্ট্রনসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড। এই যে অক্সাইডগুলো এরা তৈরি করে, এই অক্সাইডগুলোরই আমরা বিভিন্ন ধর্মগুলো দেখব। তাহলে এই ধরনের অক্সাইড তৈরি হয়। এদের বিভিন্ন ধর্মগুলোর মধ্যে প্রথম আমরা যেটা দেখব, এদের ক্ষারকীয় ধর্ম। ক্ষারকীয় ধর্ম, এই যে অক্সাইডগুলো যে আমরা দেখতে পাচ্ছি অক্সাইডগুলো, এদের যদি ক্ষারকীয় ধর্ম বলি, তাহলে প্রথম যেটা দেখব, বেরিলিয়াম অক্সাইড উভধর্মী। বেরিলিয়াম অক্সাইডটা উভধর্মী। এটা কি করে? অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। উভধর্মী যারা আমরা জানি তো, তারা অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। যেমন HCl এর সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল তৈরি করে। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সোডিয়াম বেরিলেট তৈরি করে। অ্যাসিড আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে। ফলে এটা মূলত উভধর্মী। কিন্তু অন্যান্যগুলো যে আছে, অন্যান্য অক্সাইডগুলি ক্ষারকীয়। আর উপর থেকে নিচে উপর থেকে যদি নিচে অগ্রসর হয়, তাহলে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়।
ফলে এই হলো এদের একটা ক্ষার ধর্মের ছোট্ট ধারণা, খুব সহজ আছে পড়াগুলো। তাহলে গ্রুপ টু যে মৌলগুলো যে অক্সাইডগুলো তৈরি করে সেই অক্সাইডগুলো হলো এরা। এই অক্সাইডগুলোর যদি আমরা ক্ষারকীয় ধর্ম নিয়ে কথা বলি তাহলে মনে রাখবে একমাত্র প্রথম যেটা বেরিলিয়াম অক্সাইড উভধর্মী, বাকি সবগুলো ক্ষারকীয় এবং ক্ষার ধর্ম উপর থেকে নিচে ধীরে ধীরে বৃদ্ধি পায়। ফলে ক্ষার ধর্মের ট্রেন্ডটা যদি আমরা বলি তাহলে ক্ষার ধর্মের ট্রেন্ড কী হবে বলো তো? ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, স্টোনসিয়াম অক্সাইড, বেরিয়াম অক্সাইড, এই হলো ক্ষার ধর্মের ট্রেন্ড। বোঝা গেছে? ফলে ক্ষার ধর্মের যে ক্রম, ক্ষার ধর্মের ক্রম হবে এটা। এই নিশ্চয় বোঝা গেছে। এবার আমরা দেখব এদের দ্রাব্যতা, এই অক্সাইডগুলোর জলে দ্রাব্যতা কীরকম হবে। ক্ষার ধর্ম নিশ্চয়ই বোঝা গেছে। জলে দ্রাব্যতা কি হবে বলো তো? এরা কি জলে মিশে যাবে, জলে দ্রবীভূত হবে? কি মনে হচ্ছে এরা জলে দ্রবীভূত হবে যদি এদেরকে জলে দেওয়া যায়? তো মনে রাখবে বেরিলিয়াম অক্সাইড, এই বেরিলিয়াম অক্সাইড জলে স্বল্প দ্রাব্য, এদের দ্রাব্যতা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। মনে থাকবে বেরিলিয়াম অক্সাইড, এই যে অক্সাইডগুলো আছে প্রথম দুটো অক্সাইড বেরিলিয়াম অক্সাইড আর ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা জলে অদ্রাব্য। কেন বলো তো, কেন জলে অদ্রাব্য? কারণ উচ্চ ল্যাটিস শক্তি, মনে থাকবে কারণ উচ্চ ল্যাটিস শক্তি। আর তোমরা আজকে থেকে মনে রাখবে জলে দ্রাব্যতার, যখন জলে দ্রাব্যতার ব্যাপারটা আসবে জানো তো দুটো শক্তি পরস্পর বিপরীতে কাজ করে। একটা হলো ল্যাটিস শক্তি আর একটা হলো দ্রাবকায়ন শক্তি বা হাইড্রেশন এনথালপি। যদি হাইড্রেশন এনথালপির মানটা বেশি হয় তাহলে জলে দ্রবীভূত হবে, আর যদি ল্যাটিস এনথালপির মানটা বেশি হয় বা উচ্চ হয় তখন কিন্তু জলে দ্রবীভূত হয় না। তো প্রথম দুটো অক্সাইড এরা জলে অদ্রাব্য কারণ এদের ল্যাটিস শক্তি উচ্চ। মনে থাকবে অন্যান্য অক্সাইডগুলো কিন্তু জলে দ্রাব্য, অন্যান্যগুলি জলে দ্রাব্য এবং এরা জলের সঙ্গে বিক্রিয়া করে, জলের সঙ্গে এরা কিন্তু বিক্রিয়া করবে, জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড তৈরি করে, হাইড্রোক্সাইড গঠন করে। যেমন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড গঠন করে। আর এই বিক্রিয়াগুলো যে আছে জলের সঙ্গে যে বিক্রিয়া করছে এই প্রচুর তাপ উৎপন্ন হয়। মনে রাখবে এই বিক্রিয়াগুলো তাপ উৎপাদক, ফলে বিক্রিয়াগুলি তাপদায়ী, প্রচুর তাপ উৎপন্ন হয়। মনে থাকবে প্রচুর তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। আর এই বিক্রিয়াগুলোর একটা নাম আছে, বিক্রিয়াগুলিকে স্লেকিং বলা হয়, স্লেকিং। মনে থাকবে স্লেকিং বলা হয়। এই হলো একটা ছোট্ট ধারণা গ্রুপ টু মৌলগুলোর ক্ষার যে মৌলগুলো যে আছে এই মৌলগুলোর জলে দ্রাব্যতা সংক্রান্ত ধারণা। কি বলতো, প্রথম দুটো জলে অদ্রাব্য, বেরিলিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড, বাকি অদ্রাব্য হওয়ার কারণ হলো উচ্চ ল্যাটিস এনথালপি, বাকিগুলো জলে দ্রাব্য এবং জলে এরা হাইড্রোক্সাইড গঠন করে, প্রচুর তাপ উৎপন্ন হয় কারণ বিক্রিয়াগুলো তাপদায়ী। আর এই বিক্রিয়াগুলোকে আমরা স্লেকিং বলে থাকি। বোঝা গেছে নিশ্চয়ই। এবার আমরা এদের এই অক্সাইডগুলোর পরের ধর্ম নিয়ে কথা বলবো, স্থায়িত্ব। এই অক্সাইডগুলোর স্থায়িত্ব কীরকম? তো মনে রাখবে এরা অত্যন্ত স্থিতিশীল অক্সাইড, অত্যন্ত স্থিতিশীল।
মনে থাকবে কথাটা, এরা অত্যন্ত স্থিতিশীল, কারণ এদের উচ্চ ল্যাটিস এনথালপি। কারণ কি বলতো? কারণ উচ্চ ল্যাটিস এনথালপি। উচ্চ ল্যাটিস এনথালপি, সেই সঙ্গে মনে রাখবে উপর থেকে যদি নিচে অগ্রসর হওয়া যায়, উপর থেকে নিচে, তাহলে ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, বা উপর থেকে নিচে ল্যাটিস এনথালপি হ্রাস পায়। ল্যাটিস এনথালপি হ্রাস পায়। কারণ কি বলতো? ল্যাটিস এনথালপির স্থায়িত্ব ল্যাটিস এনথালপির উপর নির্ভর করে। এদের উচ্চ ল্যাটিস এনথালপির জন্য এরা সাংঘাতিক স্থিতিশীল হয়, কিন্তু উপর থেকে নিচে ল্যাটিস এনথালপির মান ধীরে ধীরে হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ হলো ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়। ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এই যে অক্সাইডগুলো আছে, এই অক্সাইডগুলোর মধ্যে কোন অক্সাইডটা উভধর্মী? এদের কেলাস গঠন, এরা বিভিন্ন ধরনের কেলাস গঠন করে, এ সম্পর্কে একটা ধারণা তৈরি করব। এই যে অক্সাইডগুলো আছে এরা কী টাইপের কেলাস? মনে রাখবে প্রথম যেটা আছে, এটা সমযোজী কেলাস। ফলে বেরিলিয়াম অক্সাইড সমযোজী কেলাস গঠন করে, সমযোজী কেলাস। আর এক্ষেত্রে এদের কোঅর্ডিনেশন নম্বর হয় কোঅর্ডিনেশন নম্বর 4। কোঅর্ডিনেশন নম্বরের ধারণা আছে সবর্গাঙ্ক সংখ্যা। কেলাস যখন তৈরি হয় তখন প্রত্যেকটা মৌল তার চারপাশে যতগুলো মৌল দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় তার কোঅর্ডিনেশন নম্বর। তো এক্ষেত্রে বেরিয়াম অক্সাইড যে কেলাসটা আছে, এই কেলাসে প্রত্যেকটা বেরিয়াম পরমাণু চারপাশে 4টা অক্সিজেন দ্বারা পরিবেষ্টিত থাকে। যতগুলো কণা দ্বারা পরিবেষ্টিত থাকে সেই সংখ্যাটাকে বলা হয় তার সবর্গাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নম্বর। তো বেরিয়াম অক্সাইড যৌগটা সমযোজী এবং ওই যৌগে বেরিয়াম তার 4টা অক্সিজেন পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকে বলে কোঅর্ডিনেশন নম্বর 4 হয়। অন্যদিকে অন্যান্যগুলো যে আছে, অন্যান্যরাও কেলাস তৈরি করে। অন্যান্যরা রক সল্টের মতন কেলাস তৈরি করে, রক সল্টের মতো, অর্থাৎ NaCl এর মতো রক সল্টের মতন কেলাস তৈরি করে। মনে থাকবে? আর এদের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর হয় 6। এবং এরা যে কেলাসগুলো তৈরি করে সেই কেলাসে যে একক কোষ আছে, কেলাসে একক কোষ দেহকেন্দ্রিক টাইপের হয়। দেহকেন্দ্রিক, আর একটা নতুন শব্দ বললাম, দেহকেন্দ্রিক টাইপের, যে একক দেহকেন্দ্রিক টাইপের হয়। যখন কেলাসগুলো তৈরি হয় তখন কোঅর্ডিনেশন নম্বর বুঝে গেলাম, একটা কোণা তার চারপাশে ততগুলো, যেমন এর ক্ষেত্রে ছোটা কোণা দ্বারা পরিবেষ্টিত থাকবে, যেমন বোঝা গেছে নিশ্চয়ই। যেমন আমরা যদি বলি ক্যালসিয়াম অক্সাইডের কথাই বলি, ক্যালসিয়াম অক্সাইড এইদিকে অক্সিজেন থাকবে, এইদিকে অক্সিজেন থাকবে, আর উপরে একটা থাকবে আর নিচে থাকবে। উপরটা আর নিচেরটা তো দেখানো যাবে না, ফলে প্রত্যেকটা ক্যালসিয়াম পরমাণু 6টা অক্সিজেন পরমাণু দ্বারা পরিবেষ্টিত থাকবে বলে কোঅর্ডিনেশন নম্বর 6 বোঝা গেছে। এক্ষেত্রে এই যে দেহকেন্দ্রিক, এই কথাটার মানে হলো কেলাসগুলো যখন তৈরি হয় তখন ছোট ছোট একক কোষের সমন্বয়ে একটা সমগ্র কেলাস তৈরি হয়। সেই একক কোষটার মধ্যে যে কেলাস গঠনকারী কণাগুলো অবস্থান করে, তার অবস্থানের ভিত্তিতে একক কোষ বিভিন্ন টাইপের হয়, দেহকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক, সরল, প্রান্তকেন্দ্রিক ইত্যাদি। তো এরা যে কেলাসগুলো তৈরি করে সেই কেলাসগুলোর একক কোষটা কিন্তু দেহকেন্দ্রিক টাইপের হয়। এই কথাটা এখানে বোঝাতে চাইছি। বোঝা গেছে? তোমরা বলতে পারবে তাহলে যে ক্যালসিয়াম অক্সাইড যে কেলাস তৈরি করে, সেই ক্যালসিয়াম অক্সাইড কেলাসে কোঅর্ডিনেশন নম্বর ক্যালসিয়ামের কত? হাইড্রোক্সাইড সমূহ। আমরা এবার এদের হাইড্রোক্সাইডগুলো নিয়ে কথা বলবো। এবার যদি হাইড্রোক্সাইডগুলো দেখি, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনসিয়াম, এই হাইড্রোক্সাইডগুলোর বিভিন্ন ধর্মগুলোর আমরা একটা ধারণা তৈরি করব। এই যে হাইড্রোক্সাইডগুলো আছে,
কি এদের জলের দ্রাব্যতা, এদের ক্ষারীয় ধর্ম ইত্যাদি ধর্মগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। বোঝা গেছে নিশ্চয়ই? সহজ আছে জিনিসগুলো, সামনে লিখে রেখেছি, এখানে ডিসপ্লে হচ্ছে, এখান থেকে আমরা খুব সহজে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যেমন এদের ক্ষারীয় ধর্ম, ক্ষারকীয় ধর্ম। তো মনে রাখবে এদের প্রথম যে স্টেটমেন্ট, এদের ক্ষারকীয় ধর্ম গ্রুপ 1 যে মৌলগুলো আছে, গ্রুপ 1 মৌলের যৌগ অপেক্ষা কম। এদের ক্ষারকীয় ধর্ম কিন্তু কম। মনে থাকবে, যৌগ অপেক্ষা কম হয়, এরা কম ক্ষারীয় হয়। কেন কম হয় বলো তো? গ্রুপ 1 মৌলের যে হাইড্রোক্সাইডগুলো আছে তাদের তুলনায় এদের ক্ষার ধর্ম কম হয়। কারণ ক্ষার ধর্ম কম হওয়ার কারণ হলো এদের আকার ছোট, আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি। মনে থাকবে। আর এরা ক্ষার ধর্ম যে যত বেশি, যে যত সহজে OH মাইনাস আয়ন তৈরি করতে পারবে দ্রবণের, তাদের ক্ষার ধর্ম তত বেশি। ফলে OH মাইনাস আয়ন এর গাঢ়ত্বের উপর ক্ষার ধর্ম বিচার করা হয়। যত বেশি হয় কি হয়, এম যে ধাতু আর OH বন্ধন আছে, MOH বন্ধন বিয়োজন, বন্ধন বিয়োজনের প্রবণতা কম। সে কারণে এদের ক্ষার ধর্ম গ্রুপ 1 অপেক্ষা কম হয়। এদের মধ্যে যদি আমরা প্রথম দেখি বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এটা উভধর্মী। বেরিলিয়াম যে প্রথম যেটা আছে এটা কিন্তু উভধর্মী, মনে রাখবে, উভধর্মী। বেরিলিয়াম হাইড্রোক্সাইডটা উভধর্মী। কারণ কি বলতো উভধর্মী হওয়ার কারণ কি? কারণ বেরিলিয়াম প্লাস আকারে ছোট, এটা আকারে ছোট আর এর IP উচ্চ। বোঝা গেছে? সেজন্য এ কী করে? উভধর্মী ধর্ম প্রদর্শন করে। অন্যান্যগুলো আয়নীয়। মনে থাকবে, অন্যান্যরা এবং উভধর্মী হওয়ার ফলে এই অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। যেমন বেরিলিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, আবার বেরিলিয়াম হাইড্রোক্সাইড ক্ষারের সঙ্গেও বিক্রিয়া করে। ফলে উভধর্মী হওয়ার ফলে অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। আর অন্যান্যগুলো যে আছে, অন্যান্যগুলো আয়নীয়, অন্যান্যরা আয়নীয়। মনে থাকবে। আর এদের ক্ষার ধর্ম উপর থেকে নিচে, ক্ষার ধর্ম উপর থেকে নিচে। ক্ষার ধর্ম কি হবে বলো তো? ক্ষার ধর্ম বৃদ্ধি পায়। কেন ক্ষার ধর্ম বৃদ্ধি পায়? ক্ষার ধর্ম বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ ক্যাটায়নের পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়। মনে থাকবে, পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়, IP হ্রাস পায় এবং এর ফলে কি হয়? OH আয়নের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, গাঢ়ত্ব বৃদ্ধি পায়। বোঝা গেছে নিশ্চয়ই? গাঢ়ত্ব বৃদ্ধি পায়। এই হলো যে এরা যে হাইড্রোক্সাইডগুলো তৈরি করে, সেই হাইড্রোক্সাইডের ক্ষারকীয় ধর্মের একটা সাধারণ আলোচনা। ফলে গ্রুপ 2 মৌলগুলো যে হাইড্রোক্সাইডগুলো তৈরি করে, এই হাইড্রোক্সাইডগুলোর ক্ষার ধর্ম ওভারঅল গ্রুপ 1 যে যৌগ হাইড্রোক্সাইডগুলো আছে তাদের তুলনায় কিন্তু কম। কম হওয়ার কারণ হলো এদের আকার ছোট, কেন্দ্রের চার্জ বেশি। এদের মধ্যে বেরিয়াম হাইড্রোক্সাইড উভধর্মী, সেজন্য অ্যাসিড ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে। বোঝা গেছে? আর অন্যান্যগুলো আয়নীয় এবং উপর থেকে নিচে ক্ষার ধর্ম বৃদ্ধি পায়, কারণ আকার, ক্যাটায়নের আকার বৃদ্ধি পায়, IP আয়নায়ন বিভব হ্রাস পায় এবং MOH বন্ধন ভেঙে OH আয়নের গাঢ়ত্ব উপর থেকে নিচে নামলে গাঢ়ত্ব ভার বৃদ্ধি পায়। সে কারণে উপর থেকে নিচে, অর্থাৎ বেরিলিয়াম হাইড্রোক্সাইড থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত ক্ষার ধর্ম ক্রমশ বৃদ্ধি পায়। আমরা হাইড্রোক্সাইডগুলোর জলে দ্রাব্যতা দেখব। এরা কি জলে দ্রাব্য?
এই হাইড্রোক্সাইডগুলোর আমরা একটা জলে দ্রাব্যতার প্রবণতা দেখে নিব যে এরা তুলনামূলক কিন্তু জলে কম দ্রাব্য। মনে থাকবে জলে দ্রাব্যতা কীরকম হবে বলো তো? জলে দ্রাব্যতা এই গ্রুপ 1 যে আছে, গ্রুপ 1 মৌলের যৌগ অপেক্ষা যে গ্রুপ 1 মৌলের যে হাইড্রোক্সাইডগুলো আছে তাদের অপেক্ষা কিন্তু কম দ্রাব্য, জলের অপেক্ষা কম। মনে থাকবে গ্রুপ 1 যে মৌলগুলো আছে সেই গ্রুপ 1 মৌলগুলো অপেক্ষা এই গ্রুপ 1 মৌলের যে যৌগগুলো আছে হাইড্রোক্সাইডগুলো আছে তাদের অপেক্ষা গ্রুপ 2 যে হাইড্রোক্সাইডগুলো আছে এদের জলের দ্রাব্যতা কম। বোঝা গেছে নিশ্চয়ই? বোঝা গেছে। এবার আমরা যদি উপর থেকে নিচে বিবেচনা করি তাহলে কি হবে? উপর থেকে যদি নিচে দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পায়। মনে থাকবে কারণ কি বলতো? উপর থেকে নিচে দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার কারণ কি? কারণ পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়। মনে থাকবে আকার বৃদ্ধি পায়, সেই সঙ্গে মনে রাখবে এদের যে ল্যাটিস এনার্জি, ল্যাটিস এনথালপি, কারণ জলের দ্রাব্যতা দুটো এনথালপির উপর নির্ভর করে। ল্যাটিস এনথালপি এদের হাইড্রেশন এনথালপি অপেক্ষা, হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পায়। বোঝা গেছে আমার কথাটা? নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এদের জলের দ্রাব্যতা ছোট্ট একটা ধারণা, গ্রুপ 1 যে হাইড্রোক্সাইডগুলো আছে তাদের অপেক্ষা এদের জলের কম দ্রাব্য। উপর থেকে নিচে বেরিলিয়াম হাইড্রোক্সাইড থেকে বেরিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত দ্রাব্যতা বৃদ্ধি পায়। বৃদ্ধি পাওয়ার কারণ হলো কেটায়নের আকার যেমন বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদের ল্যাটিস এনথালপির মান হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পায়। ইম্পর্টেন্ট একটা কথা মনে রাখার চেষ্টা করবে, ল্যাটিস এনথালপির মান হাইড্রেশন এনথালপি অপেক্ষা দ্রুত হ্রাস পায়। আমরা এদের পরের ধর্ম নিয়ে তাপীয় স্থায়িত্ব দেখবো যে এদের তাপীয় স্থায়িত্ব কীরকম। এই যে হাইড্রোক্সাইডগুলো আছে এই হাইড্রোক্সাইডগুলোর তাপীয় স্থায়িত্ব নিয়ে আমরা একটা সাধারণ ধারণা তৈরি করার চেষ্টা করব। হাইড্রোক্সাইডগুলোর তাপীয় স্থায়িত্ব কীরকম? তো মনে রাখবে এরা তাপে বিয়োজিত হয়, এরা তাপে বিয়োজিত হয় অক্সাইড গঠন করে। আমরা টাইটেলটা দিই, আমরা যে ধর্মটা নিয়ে কথা বলছি তাপীয় স্থায়িত্ব। তাপীয় স্থায়িত্ব কি বলতো? এরা তাপে বিয়োজিত হয়। এই যে হাইড্রোক্সাইডগুলো আছে তাপ দিলে এরা বিয়োজিত হবে। তাপে বিয়োজিত কি উৎপন্ন হবে মনে হচ্ছে বলো? তাপে বিয়োজিত হয়, এরা তাপে বিয়োজিত হয় অক্সাইড গঠন করে, অক্সাইড গঠন করে। যেমন মনে করো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, একে যদি তাপ দেওয়া যায় তাহলে ক্যালসিয়াম অক্সাইড হবে। ফলে এরা তাপে বিয়োজিত হয় অক্সাইড গঠন করে, ঠিক আছে? আর উপর থেকে নিচে মনে রাখবে উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। উপর থেকে নিচ তাপীয় স্থায়িত্ব, তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় বলো তো? উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্ব কেন বৃদ্ধি পাবে? কারণ উপর থেকে নিচে নামলে ক্যাটায়ন আকার বৃদ্ধি পায়, পজিটিভ আয়নের আকারের বৃদ্ধি ঘটে, তাই কিনা বলো? পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়। বোঝা গেছে? আর পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পেলে পজিটিভ আয়নের কী হবে? পজিটিভ আয়নের ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পায়। ধ্রুবায়ন হ্রাস পায়।
আর কি হয়, উৎপন্ন যে অক্সাইডগুলো যে উৎপন্ন হয়, উৎপন্ন অক্সাইডের ল্যাটিস এনথালপি হ্রাস পায়। এই সমস্ত কারণের জন্য উপর থেকে নিচে অগ্রসর হলে এদের তাপীয় স্থায়িত্ব বৃদ্ধি পায়। গ্রুপ 2 মৌলের যে হাইড্রোক্সাইডগুলো, এই হাইড্রোক্সাইডগুলোর মধ্যে কোন হাইড্রোক্সাইডের তাপীয় স্থায়িত্ব সর্বাধিক? হ্যালাইড সমূহ। এরা যে হ্যালাইডগুলো তৈরি করে, সেই হ্যালাইডগুলোর বিভিন্ন ধর্ম নিয়ে আমরা কথা বলবো। তো এদের যে হ্যালাইডগুলো, হ্যালাইডের সাধারণ সংকেত X2, যেখানে X ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবং এদের বিভিন্ন জলের দ্রাব্যতা এবং তাপীয় স্থায়িত্ব ইত্যাদি ধর্মগুলো নিয়ে আমরা একটা ধারণা তৈরি করব। এই হলো এদের হ্যালাইড, যেখানে X ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে বোঝাচ্ছে। এই অক্সাইডগুলোর বিভিন্ন ধর্ম, এই যে হ্যালাইডগুলোর বিভিন্ন ধর্মগুলো নিয়ে আমরা কথা বলবো। বোঝা গেছে? তো এদের মধ্যে সাধারণ প্রথম স্টেটমেন্ট, যেমন বেরিলিয়ামের যে হ্যালাইড, বেরিলিয়াম এই হ্যালাইডটা সমযোজী, মনে থাকবে, এবং সমযোজী হওয়ায় এর গলনাঙ্ক কিন্তু তুলনামূলক কম হয়। সমযোজী হওয়ায় গলনাঙ্ক কম। আর অন্যান্য যে হ্যালাইডগুলো আছে, বাকি হ্যালাইডগুলো অন্যান্যরা আয়নীয় বা তড়িৎযোজী, অন্যান্যরা আয়নীয়। আর আয়নীয় হলে কি হবে বলো তো? গলনাঙ্ক কম হয় না বেশি হয়? আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি হয়, জানো তো? তাহলে আয়নীয়, এবং এদের ক্ষেত্রে কি হয়? গলনাঙ্ক উচ্চ হয় বা বেশি হয়। বোঝা গেছে কথাটা? এবার আমরা যদি দেখি যে এদের মধ্যে সমযোজী, উপর থেকে যদি নিচে নামা যায়, উপর থেকে নিচ, তাহলে সেক্ষেত্রে আয়নীয় ধর্ম বৃদ্ধি পাবে। উপর থেকে নিচে নামলে আয়নীয় ধর্ম বৃদ্ধি পায়, মনে থাকবে। আর আয়নীয় ধর্ম বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় বলো তো? এদের গলনাঙ্কও বৃদ্ধি পায়, আর তাপ পরিবাহিতাও বৃদ্ধি পায়। তাপ পরিবাহিতারও বৃদ্ধি ঘটে। এই বেরিলিয়াম যে হ্যালাইড আছে, এটা জলে স্বল্প দ্রাব্য, মনে রাখবে, জলে স্বল্প দ্রাব্য। বোঝা গেছে? কেন স্বল্প দ্রাব্য বলো তো? এর স্বল্প দ্রাব্যর কারণ কি? কারণ এর যে ল্যাটিস এনথালপি উচ্চ। ফলে ল্যাটিস এনথালপি উচ্চ হওয়ার ফলে এর জলের দ্রাব্যতা তুলনামূলকভাবে কম হয়। আর এ কারণে কি হয়? জৈব দ্রাবক, স্বল্প দ্রাবক, কিন্তু জৈব দ্রাবকে আবার দ্রাব্য হয়। আর অন্যান্যগুলো কি হবে? অন্যান্যগুলো কিন্তু জলে দ্রাব্য, অন্যান্যরা জলে দ্রাব্য, মনে থাকবে তো? ফলে এটা সমযোজী ধর্ম হওয়ার ফলে জলের দ্রাব্যতা কম। সেই সঙ্গে মনে রাখবে, এরা যে অনার্দ্র লবণগুলো আছে, অনার্দ্র লবণগুলি উদ্গ্রাহী, বোঝা গেছে? এবং এরা কি করে? সহজে এরা হাইড্রেট গঠন করে। মনে রাখবে, এরা উদ্গ্রাহী এবং এরা সহজে কি করে? হাইড্রেট গঠন করে। হাইড্রেট গঠন করে, যেমন ক্যালসিয়াম হাইড্রেট। আর এজন্য কি করা হয়? এই অনার্দ্র CaCl2কে নিরোধক হিসাবে ব্যবহার করা হয়। অনেক সময় নিচু ক্লাসে পড়েছো যে জল অপসারণের জন্য আমরা নিরোধক হিসাবে ব্যবহার করি, কারণ এরা উদ্গ্রাহী, জলের অণু শুষে নেয়।
ফলে কোনো পদার্থের মধ্যে জল থাকলে এই যৌগগুলো সেই জলের অণু শুষিয়ে নিয়ে পদার্থটাকে শুষ্ক করে, তখন তাদের সেই ধর্মটাকে নিরুদন ধর্ম বলে। এ কারণে অনার্দ্র CaCl2কে নিরোধক হিসাবে ব্যবহৃত হয়, ব্যবহার করা হয়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে যে হ্যালাইডগুলো আছে সেই হ্যালাইডগুলোর সাধারণ সংকেত হলো এটা, মনে থাকবে। এদের মধ্যে বেরিয়ামের হ্যালাইড সমযোজী বলে গলনাঙ্ক কম, অন্যান্যগুলো আয়নীয় বলে গলনাঙ্ক বেশি। এদের মধ্যে বেরিয়াম হ্যালাইডটা জলে স্বল্প দ্রাব্য কিন্তু জৈব দ্রাবকে দ্রাব্য, অন্যান্যগুলো আয়নীয় বলে জলে দ্রাব্য। এদের অনার্দ্র লবণগুলো কিন্তু উদ্গ্রাহী, জলের অণু এরা সহজে গ্রহণ করে হাইড্রেট গঠন করে। এ কারণে ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা হাইড্রেট হিসাবে ব্যবহার করি। এছাড়াও বেরিয়াম যে আছে সে বেরিয়ামের ফ্লোরাইড, এই বেরিয়াম ফ্লোরাইডটা কিন্তু আবার জলে দ্রাব্যতা বেশি। বেরিয়াম ফ্লোরাইড জলে দ্রাব্য কেন বলো তো? কারণ হলো এর যে হাইড্রেশন এনথালপি সহজে এর ল্যাটিস এনথালপিকে অতিক্রম করে। মনে থাকবে? আর এই দুটো শক্তির উপরেই তো জলে দ্রাব্যতা নির্ভর করে, আমরা আগের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা তো দেখেছি। ফলে সহজে ল্যাটিস এনথালপি অতিক্রম করে বলে এটা জলে দ্রাব্য। আমার কথা বোঝা গেছে? আর অন্যান্য যে ফ্লোরাইডগুলো আছে, অন্যান্য ফ্লোরাইডগুলো জলে অদ্রাব্য। বাকিগুলোর ফ্লোরাইডগুলো, স্পেশালি ফ্লোরাইড, বাকি ফ্লোরাইডগুলো যে ফ্লোরাইডগুলো F2, এই বাকি ফ্লোরাইডগুলো জলে অদ্রাব্য হওয়ার কারণ হলো এদের হাইড্রেশন এনথালপি ল্যাটিস এনথালপি অপেক্ষা কম। এনথালপি অপেক্ষা কি হয়, কেন অদ্রাব্য হবে? কারণ হাইড্রেশন এনথালপি মান ল্যাটিস এনথালপি অপেক্ষা কম হবে। এই হলো ফ্লোরাইডের জলে দ্রাব্যতা নিয়ে ছোট্ট একটা ধারণা। আমরা যদি এখানে বেরিয়াম ক্লোরাইডের গঠনটা একটু দেখি, বেরিলিয়াম ক্লোরাইড, এই বেরিলিয়াম ক্লোরাইডের যদি গঠনটা দেখি তাহলে কীরকম হবে। এর বিভিন্ন একটা স্পেশাল গঠন বেরিলিয়াম ক্লোরাইড। এই বেরিলিয়াম ক্লোরাইড বাষ্পীয় অবস্থায় দু ধরনের গঠনের বর্তমান বেরিলিয়াম ক্লোরাইড। এর গঠনটা একটু মনে রাখবে। বাষ্পীয় অবস্থায় মনোমার হিসাবেও থাকে, মনে থাকবে, মনোমার গঠন করে, যেমন BeClCl, এবং এক্ষেত্রে এর সংকরায়ন হয় Sp। অন্যদিকে বাষ্পীয় অবস্থায় আবার ডাইমারও গঠন করে, ডাইমার, বোঝা গেছে? এবং ডাইমারের ক্ষেত্রে এর গঠনটা ঠিক এরকম। ডাইমার গঠন করে থাকে। ডাইমার গঠন করে থাকে, বোঝা গেছে? আর সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে Sp2। কিন্তু কঠিন অবস্থায় আবার কি করে বলো তো? কঠিন অবস্থায় পলিমার গঠন করে, কীরকম? ঠিক এরকম পলিমার গঠন করে। এই পলিমার গঠন করে থাকে। এবং সংকরায়ন কি হয়? Sp3। ফলে এরকম চেঞ্জ গঠন, মনোমার, ডাইমার, পলিমার গঠনের সাথে সাথে এদের সংকরায়ন কিন্তু চেঞ্জ হয়, সংকরায়ন হয় Sp3। এই হলো BeCl2 বেরিলিয়াম ক্লোরাইডের একটা গঠন, মনে থাকবে। তোমরা বলতে পারবে বেরিলিয়াম ক্লোরাইড কঠিন অবস্থায় যে পলিমারটা গঠন করে থাকে সেই পলিমারে বেরিলিয়ামের সংকরায়ন কত?
কার্বনের সমূহ। আমরা গ্রুপ 2 মৌলগুলো দ্বারা গঠিত যে কার্বনেট আছে এদের ধারণা বিভিন্ন ধর্মের, যেমন বেরিলিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রোনসিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট। এই কার্বনেটগুলোর বিভিন্ন ধর্মগুলো আমরা দেখব। তো প্রথমে দেখব এদের জলে দ্রাব্যতা। বলো তো এই কার্বনেটগুলো কি জলে দ্রবীভূত হবে না হবে না? তো মনে রাখবে এদের যে সাধারণ ধর্ম, এরা জলে স্বল্প দ্রাব্য, এদের জলে দ্রাব্যতা কম, জলে দ্রাব্যতা এদের কম, তুলনামূলক জলে এরা কম দ্রাব্য। বোঝা গেছে? আর উপর থেকে যদি নিচে নামি, উপর থেকে যদি নিচে নামা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এদের দ্রাব্যতা হ্রাস পায়। বোঝা গেছে? যেমন বেরিলিয়াম কার্বনেট এটা স্বল্প দ্রাব্য, আর বেরিয়াম কার্বনেট এটা অদ্রাব্য। ফলে বুঝতে পারছো উপর থেকে নিচে কিন্তু দ্রাব্যতা ধীরে ধীরে হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ কি বলো তো? হ্রাস পাওয়ার কারণ হলো পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়, আর জলের আকার বৃদ্ধি পায়। বোঝা গেছে কথাটা? সেই সঙ্গে কি হয়, এক্ষেত্রে যে তাদের ল্যাটিস এনথালপির মান, উপর থেকে নিচে নামলে ল্যাটিস এনথালপি দ্রুত হ্রাস পায়। আর হাইড্রেশন এনথালপি, এই ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে, ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? অপরিবর্তিত থাকে, কিন্তু হাইড্রেশন এনথালপি দ্রুত হ্রাস পায়। হাইড্রেশন এনথালপি যেটা জলে দ্রবীভূত করে যে এনার্জিটা, সে হাইড্রেশন এনথালপি দ্রুত হ্রাস পায়। উপর থেকে নিচে নামলে হাইড্রেশন এনথালপি দ্রুত হ্রাস পায়, আর তার জন্য জলের দ্রাব্যতা এদের কমে যায়। বোঝা গেছে? তাহলে যে কার্বনেটগুলো দেখতে পাচ্ছি, এই কার্বনেটগুলোর জলের দ্রাব্যতার একটা ধারণা তৈরি করতে চাইছি। তাতে ওভারঅল এরা কিন্তু জলের দ্রাব্যতা এদের কম, কিন্তু উপর থেকে নিচে নামলে দ্রাব্যতা হ্রাস পায়। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়াম কার্বনের স্বল্প দ্রাব্য, কিন্তু শেষে বেরিয়াম কার্বনেট প্রায় অদ্রাব্য। উপর থেকে নিচে দ্রাব্যতা হ্রাস পাওয়ার কারণ হলো ক্যাটায়নের আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই এদের ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকলেও হাইড্রেশন এনথালপি যে এনথালপিটা এদেরকে দ্রবীভূত করতে সাহায্য করে, সেই এনথালপিটার মান কিন্তু দ্রুত হ্রাস পায়। আমরা যদি এদের তাপীয় স্থায়িত্বটা দেখি, এই কার্বনেটগুলোর তাপীয় স্থায়িত্ব, তাহলে এদের তাপীয় স্থায়িত্ব কীরকম হবে? তাপীয় স্থায়িত্ব, যে এই কার্বনেটগুলো যে আছে, এই কার্বনেটগুলোর আমরা তাপীয় স্থায়িত্ব একটু দেখে নিব। কি হবে? উপর থেকে নিচে যদি আমরা দেখি, উপর থেকে নিচ ধীরে ধীরে যদি অগ্রসর হওয়া যায় তাহলে এদের তাপীয় স্থায়িত্ব কিন্তু বৃদ্ধি পায়। তাপীয় স্থায়িত্বের বৃদ্ধি ঘটে। মনে থাকবে কেন তাপীয় স্থায়িত্বের বৃদ্ধি ঘটে? কারণ বলা যাবে এদের তাপীয় স্থায়িত্ব কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে। এদের তাপীয় স্থায়িত্ব বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। যেন উপর থেকে নিচে নামলে ক্যাটায়নের আকার, পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়। আর সেক্ষেত্রে কি হবে? পজিটিভ আয়নের আকার বৃদ্ধির সাথে কি হবে বলো তো? আকার বৃদ্ধির সঙ্গে ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পায়, তাই তো? ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পাবে, তাই কিনা বলো? আর ধ্রুবায়ন ক্ষমতা যত হ্রাস পাবে তাপীয় স্থায়িত্ব কিন্তু তত বৃদ্ধি পায়। ফলে উপর থেকে নিচে নামলে ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পাবে। বোঝাইছে এই কথাটা? সেই সঙ্গে এদের যে বিয়োজন তাপের মান বৃদ্ধি পায়।
বিয়োজন তাপ বৃদ্ধি পায়। এবং এই সমস্ত কারণের জন্য উপর থেকে নিচে নামলে বেরিলিয়াম কার্বনেট থেকে বেরিয়াম কার্বনেট এদের তাপীয় স্থায়িত্ব বাড়তে থাকে। আমরা এই হলো কার্বনেটের ধর্ম। আমরা দেখব বাইকার্বনেট। এই যে গ্রুপ 2 মৌলগুলো যে আছে এরা আবার বাইকার্বনেট যৌগ তৈরি করে এবং এদের এই বাইকার্বনেটের মনে রাখবে এদের এই বাইকার্বনেটগুলো যে আছে সেই বাইকার্বনেটগুলো বাইকার্বনেট তো এদের বাইকার্বনেটগুলো মনে রাখবে কঠিন অবস্থায় বাইকার্বনেটগুলোর অস্তিত্ব থাকে না কঠিন অবস্থায়। তো আগের যে ধর্মটা আমরা এইমাত্র পড়লাম সেই ধর্মটার একটা কথা মনে রাখবে যে কার্বনেটগুলো যে আছে কার্বনেটগুলো কিন্তু তাপে বিয়োজিত হয়। কার্বনেট তাপে বিয়োজিত হয় এবং বিয়োজিত হয় অক্সাইড গঠন করে বা CO2 উৎপন্ন করে। মনে থাকবে যেমন মনে করো ক্যালসিয়াম কার্বনেট, আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করি ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। বোঝা গেছে? এটা হলো কার্বনেটগুলো তাপে বিয়োজিত হয়। এবার আমরা বাইকার্বনেটের ধর্ম যদি দেখি তাহলে যেটা বলছিলাম যে বাইকার্বনেটগুলো বাইকার্বনেট সমূহ ক্যালসিয়াম বাইকার্বনেট সোডিয়াম বাইকার্বনেট এই সমস্ত বাইকার্বনেটের কিন্তু কঠিন অবস্থায় অস্তিত্ব নেই। মনে থাকবে কঠিন অবস্থায় এদের অস্তিত্ব থাকে না এদের কেবলমাত্র দ্রবণে অস্তিত্ব বর্তমান। বোঝা গেছে? একমাত্র দ্রবণে এদেরকে পাওয়া যায় অস্তিত্ব বর্তমান। বোঝা গেছে? ইম্পর্টেন্ট বক্তব্য। এই গ্রুপ 2 যে মৌলগুলো আছে এরা যে বাইকার্বনেট তৈরি করে সেই বাইকার্বনেটগুলোর কিন্তু কঠিন অবস্থা অস্তিত্ব থাকে না, কেবলমাত্র দ্রবণে অস্তিত্ব থাকে। দ্রবণ যদি উত্তপ্ত করা হয়, দ্রবণ উত্তপ্ত করলে সেক্ষেত্রে বিয়োজিত হয় বাইকার্বনেটগুলো বিয়োজিত হয় এবং CO2 উৎপন্ন করে। সালফেট সমূহ গ্রুপ 2 মৌলগুলো যে বিভিন্ন সালফেটগুলো আছে যেমন বেরিলিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট এদেরই ধর্মগুলো আমরা একটু দেখে নেব। বেরিয়াম সালফেট এদের দু ধরনের ধর্ম, জলে দ্রাব্যতা, তাপীয় স্থায়িত্ব নির্ভরতা। এই যে যৌগগুলো আছে গ্রুপ 2 এর সালফেটগুলো এদের জলে দ্রাব্যতা দেখব, জলে দ্রাব্যতা। তো মনে রাখবে এদের জলে দ্রাব্যতা গ্রুপ 1 যে সালফেটগুলো আছে গ্রুপ 1 মৌলের যৌগ সালফেট যৌগ অপেক্ষা কম। মনে থাকবে যৌগ অপেক্ষা এদের জলের দ্রাব্যতা কিন্তু কম। আর উপর থেকে নিচে যদি নামি তাহলে এক্ষেত্রে উপর থেকে যদি নিচে নামা যায় তাহলে সেক্ষেত্রে দ্রাব্যতা হ্রাস পায়। কেন বলো তো? তাহলে উপর থেকে নিচে দ্রাব্যতা হ্রাস পাবে এদের ধীরে ধীরে। হ্রাস পাওয়ার কারণ হলো কি? হ্রাস পাওয়ার কারণ হলো পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়। আর জলে দ্রাব্যতা তো আমি বোঝাতে চাইছি যে কোন একটা পদার্থ জলে দ্রাব্যতার প্রসঙ্গ যখনই আসবে তখনই দুটো ফ্যাক্টর, দুটো এনথালপি আসবে, একটা হাইড্রেশন এনথালপি আর একটা ল্যাটিস এনথালপি। তো পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে অগ্রসর হলে পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পাবে। আর এক্ষেত্রে কিন্তু দেখা যায় সেটা হলো ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে। ল্যাটিস এনথালপি প্রায় অপরিবর্তিত থাকে। বোঝা গেছে? কিন্তু হাইড্রেশন এনথালপি দ্রুত হ্রাস পায়। হাইড্রেশন এনথালপি দ্রুত হ্রাস পায়। তাহলে কি হবে বলো? দ্রুত হ্রাস পায়। আমি বলবো না,
বলো, তুমি বলো। তাহলে এদের উপর থেকে নিচে দ্রাব্যতা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে, কারণ এই ফ্যাক্টরটা কিন্তু দ্রাব্যতাতে সাহায্য করে। ফলে এই ফ্যাক্টরটার মান হ্রাস পাওয়ায়, দ্রুত হ্রাস পাওয়ায় কি হয়? দ্রুত হ্রাস পাওয়ায় এদের দ্রাব্যতায় কিন্তু উপর থেকে নিচে কমতে থাকে। বোঝা গেছে? তোমরা বলতে পারবে এই গ্রুপ টু মৌলগুলোর যে বাইকার্বনেট আছে, সেই বাইকার্বনেটগুলোকে যদি উত্তপ্ত করা হয় তাহলে কোন গ্যাস উৎপন্ন হয়? আমরা এই সালফেটগুলোর তাপীয় স্থায়িত্ব দেখব। তাপীয় স্থায়িত্ব, এদের তাপীয় স্থায়িত্ব। তো মনে রাখবে, তাপীয় স্থায়িত্বের কথা যদি বলা হয় তাহলে উপর থেকে নিচে এদের তাপীয় স্থায়িত্ব, উপর থেকে নিচ যদি দেখি তাহলে সেক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব কিন্তু এদের বৃদ্ধি পায়। উপর থেকে নিচে তাপীয় স্থায়িত্বর বৃদ্ধি ঘটে। কেন বৃদ্ধি পায় বলো তো? কারণটা কেন? তাপীয় স্থায়িত্ব আবার কিসের উপর নির্ভর করে? কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে? একটা কথা, তাপীয় স্থায়িত্ব কিন্তু তাদের জালক শক্তির উপর নির্ভর করে। বোঝা গেছে? তাদের যে ধ্রুবায়ন ক্ষমতার উপর নির্ভর করে। যেহেতু উপর থেকে নিচে পজিটিভের আকার বৃদ্ধি পায়, পজিটিভ আয়নের আকারের বৃদ্ধি ঘটে। পজিটিভ আয়নের আকার যদি বৃদ্ধি ঘটে, পজিটিভ আয়নের আকার বৃদ্ধি পেলে কী হবে? ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পাবে। আর ধ্রুবায়ন ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে ধ্রুবায়ন ক্ষমতা হ্রাস পায়, আর কি হবে? বিয়োজন তাপ বৃদ্ধি পায়। এ কারণে উপর থেকে নিচে নামলে তাপীয় স্থায়িত্বর কিন্তু বৃদ্ধি ঘটে। এই হলো সালফেট সমূহের তাপীয় স্থায়িত্ব, উপর থেকে নিচে ক্রমশ কিন্তু বৃদ্ধি পায়। বোঝা গেছে? আমরা এবার এই পরিবারের যে গ্রুপ যৌগসমূহ আছে, এই যৌগসমূহের মধ্যে দেখব বেরিলিয়াম কিছু ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করে। বেরিলিয়ামের কিছু ব্যতিক্রম ধর্ম দেখা যায়, আমরা সেটা একটু দেখা দেব। বেরিলিয়াম এর অস্বাভাবিক ধর্ম দেখাবার কারণ কি? অস্বাভাবিক ধর্ম বেরিলিয়াম, প্রথম সদস্য বেরিলিয়ামের অস্বাভাবিক ধর্ম। এর কারণটা আমরা, কারণ কি বলতো? বেরিলিয়াম আকারে ছোট, এই পরিবারে সর্বাধিক ছোট, এর আইপি উচ্চ। মনে থাকবে কথাটা, আকারে ছোট, আইপি উচ্চ, সেই সঙ্গে এর ধ্রুবায়ন ক্ষমতা বেশি, ধ্রুবায়ন ক্ষমতা উচ্চ। বোঝা গেছে? আর ডি অরবিটালের অনুপস্থিতি, এই সমস্ত ডি অরবিটাল নেই, ডি অরবিটালের অনুপস্থিতি, এই সমস্ত কারণের জন্য কি হয়? বেরিলিয়াম বাকি সদস্যদের তুলনায় ভিন্ন আচরণ করে ফেলে, ডি অরবিটালের অনুপস্থিতি। মনে থাকবে নিশ্চয়ই, এই সমস্ত কারণের জন্য কিন্তু বেরিলিয়াম কি করে? অস্বাভাবিক ধর্ম দেখে। আমরা এই ধরনের অস্বাভাবিক ধর্ম দেখব যে বেরিলিয়ামের সাথে অন্যান্য সদস্যের অস্বাভাবিক ধর্ম, বেরিলিয়াম আর এই পরিবারের অন্যান্য সদস্য, অন্যান্য মৌল। বোঝা গেছে? বেরিলিয়ামের সাথে তাহলে অন্যান্য মৌলের তফাৎটা কোথায় বলতো? বিভিন্ন দিকে তফাৎ দেখি। যেমন বেরিলিয়াম অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে না। বোঝা গেছে? করে না। কিন্তু এই পরিবারের অন্যান্য সদস্যগুলো কি করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে। অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায়, বোঝা গেছে তো? তাহলে বেরিলিয়াম, আবার আমি বলছি যে আমাদের যে মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এদের মধ্যে কিন্তু এই বেরিলিয়াম ভিন্ন আচরণ করে, সেটাকে আমরা দেখতে পাচ্ছি। উদাহরণ দিয়ে দেখাতে চাইছি কীরকম ভিন্ন ভিন্ন আচরণ করে। যেমন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে, অন্যান্যগুলো হাইড্রোজেন উৎপন্ন করে, বেরিলিয়াম হাইড্রোজেন উৎপন্ন করে না। মনে থাকবে? মনে রাখবে, জলের বিয়োজন ঘটায় না, জলের বিয়োজন ঘটায় না, কিন্তু এরা জলকে বিয়োজিত করে, জলকে বিয়োজিত করতে পারে, বিয়োজিত করে। মনে থাকবে কথাটা?
বেরিলিয়াম মূলত কি করে? মূলত সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন করে, মনে থাকবে। কিন্তু এরা মূলত কি করে? মূলত আয়নীয় যৌগ গঠন করে, আয়নীয় যৌগ গঠন করে। বোঝা গেছে? এই হলো পার্থক্য। সেই সঙ্গে মনে রাখবে বেরিলিয়াম যে বিভিন্ন যৌগ তৈরি করে তাহলে কোঅর্ডিনেশন নাম্বার সর্বোচ্চ 4 হয়, আর এরা যে বিভিন্ন যৌগ তৈরি করে সেক্ষেত্রে কোঅর্ডিনেশন নম্বর 6 হয়। এই হলো বেরিলিয়ামের সাথে অন্যান্য যে ধাতুগুলো আছে একই পরিবারে, সেই অন্যান্য ধাতুগুলোর মধ্যে ধর্মের পার্থক্য। বোঝা গেছে নিশ্চয়ই? আমরা যদি দেখি বেরিলিয়ামের সাথে কিন্তু কার অ্যালুমিনিয়ামের সাদৃশ্য আছে। বুঝতে পেরেছো? বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের সাদৃশ্য আছে। এবং পর্যায় সারণীতে তোমরা এই পর্যায় সারণী নিশ্চয়ই মনে আছে, ছোট্ট একটা পর্যায় সারণীতে নিশ্চয়ই মনে আছে, যেখানে 1 নম্বর 2 নম্বর আমরা যদি দেখি এরকম করে, এরকম জায়গায় যদি দেখি তাহলে এটা যদি 2 নাম্বার ধরি, এটা 3 নাম্বার ধরি, এখানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এদিকে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এইখানে যদি দেখো তাহলে দেখবে যে এদের মধ্যে দেখতে পাচ্ছ এই সম্পর্কটাকে কি বলে? কৌণিক সম্পর্ক বলে। এবং এই ধরনের সম্পর্কের জন্যই অ্যালুমিনিয়ামের সাথে বেরিলিয়ামের ধর্মের ব্যাপক সাদৃশ্য আমরা লক্ষ্য করি। বোঝা গেছে? তাহলে সেই জায়গাটাই আমরা দেখব বেরিলিয়াম ও অ্যালুমিনিয়াম এর ধর্মের সাদৃশ্যের কারণ কি। ধর্মের সাদৃশ্য, অনেক ধর্মের সাদৃশ্য দেখা যায়। কেন? কারণ কি? কারণ এদের মধ্যে এই সম্পর্কটাকে নাম কি বলো? কৌণিক সম্পর্ক বর্তমান, কৌণিক সম্পর্ক বর্তমান। বোঝা গেছে? সেই সঙ্গে দুটো আয়নেরই এদের যে আইপি আয়নান বিভব প্রায় সমান, আয়নান বিভব প্রায় এদের সমান। সেই সঙ্গে এদের তড়িৎ ঋণাত্মকতাও প্রায় সমান, মনে থাকবে। এবং এদের যে আয়নের ধ্রুবায়ন ক্ষমতাও প্রায় সমান, আয়নের ধ্রুবায়ন ক্ষমতা প্রায় সমান। এই সমস্ত কারণের জন্য বলো তো এতগুলো সাদৃশ্য থাকলে ধর্মের সাদৃশ্য থাকবে না? এটা কখনো হয়? ফলে এই কৌণিক সম্পর্ক থাকার জন্য এদের কি হয়? এদের আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নান বিভব প্রায় সমান, তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান, সেই সঙ্গে এদের ধ্রুবায়ন ক্ষমতাও কিন্তু প্রায় সমান। সে কারণে বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়ামের ধর্মের অনেক সাদৃশ্য আমরা লক্ষ্য করি। যেমন কি সাদৃশ্য? বেরিলিয়াম এবং অ্যালুমিনিয়ামে যদি আমরা সাদৃশ্য দেখি তাহলে আমরা এরকম করে একটু সাদৃশ্যটা মনে রাখার চেষ্টা করব। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম এদের ধর্মের সাদৃশ্য, মনে থাকবে কথাটা? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যেমন 1 নাম্বার উভয় জলকে বিয়োজিত করে না, ম্যাগনেসিয়ামও জলকে বিয়োজিত করে না, তাই তো? বিয়োজিত করে না, সহজ আছে এতে সাদৃশ্য। বিয়োজিত করে না, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম উভয় জলকে বিয়োজিত করে না, মনে থাকবে কথাটা? এবং সেক্ষেত্রে যেমন বেরিলিয়াম শিখা পরীক্ষায় সাড়া দেয় না, শিখা পরীক্ষায় সাড়া দেয় না, ম্যাগনেসিয়ামও শিখা পরীক্ষায় সাড়া দেয় না। শিখা পরীক্ষায় সাড়া দেয় না, মনে থাকবে কথাটা? যেমন বেরিলিয়াম শিখা পরীক্ষায় সাড়া দেয় না, ম্যাগনেসিয়ামও শিখা পরীক্ষায় সাড়া দেয় না। বোঝা গেছে? যেমন মনে রাখবে কি এটা বায়ুতে স্থিতিশীল, বায়ুতে স্থিতিশীল, ম্যাগনেসিয়ামও বায়ুতে স্থিতিশীল। মনে থাকবে তো? এদের ধর্মের বেশ কিছু সাদৃশ্য আছে, সরলীকরণের সাহায্যে তোমরা 2-1টা জিনিস মনে রাখার চেষ্টা করবে। এই কথা বোঝা গেছে? ফলে এই 2-1টা ধর্ম মনে রাখবে। যেমন এরা মূলত সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন,
এরাও ম্যাগনেসিয়ামও সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন। ফলে ধর্মের অনেক সাদৃশ্য আছে, এরকম 2-3টা করে ধর্মের সাদৃশ্য মনে রাখার চেষ্টা করবে। সুতরাং একই পরিবারের বেরিলিয়াম অন্যান্য মৌলের সাথে ধর্মের যথেষ্ট পার্থক্য দেখালো, তার পরের যে শ্রেণীর পরের মৌল অ্যালুমিনিয়ামের সাথে কৌণিক সম্পর্ক থাকার জন্য এদের ধর্মের মনে অনেক সাদৃশ্য আমরা লক্ষ্য করি। এই হলো আজকের গ্রুপ 2 মৌলগুলো যে আছে তাদের যে বিভিন্ন যৌগগুলো তৈরি করে, অক্সাইড, হাইড্রোক্সাইড, হ্যালাইড, কার্বনের, বাইকার্বনের, তাদের বিভিন্ন ধর্ম তুলনামূলক আলোচনা, সেই সঙ্গে বেরিলিয়ামের অস্বাভাবিক ধর্ম দেখাবার কারণ কি এবং অ্যালুমিনিয়ামের সাথে এর ধর্মের সাদৃশ্য থাকার কারণ কি, এই বিষয়ে আমরা একটা ধারণা তৈরি করার চেষ্টা করলাম। আমার মনে বোঝাতে পেরেছি, তোমরা এই তথ্যগুলো দীর্ঘদিন তোমাদের মনে থাকবে এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা এখানে শেষ করছি।